স্ক্যাবিস হলে পুরো পরিবারকে কিন্তু চিকিৎসা নিতে হয়। ধরেন একজন পরিবারের 4 জন সদস্য রয়েছে, একজনের স্ক্যাবিস হয়েছে, এটা শনাক্ত হয়েছে, চুলকানি শুরু হয়ে গেছে, ডক্টর আপনাকে বলে দিয়েছে, তার চিকিৎসা দিয়ে দিয়েছে এবং পরিবারের সবাইকে ব্যবহার করতে বলেছে, তাহলে পরিবারের সবাইকে ব্যবহার করতে হবে। এখানে যে বিপত্তিটা হয়, পরিবারের 4 জন লোকের ভিতরে একজনের চুলকানি শুরু হয়ে গিয়েছে, লক্ষণ প্রকাশ পেয়েছে, বাকি 3 জনের হয় নাই, তাহলে বাকি 3 জন কেন ব্যবহার করব বা ব্যবহার করতে হবে? আপনাদেরকেও অবশ্যই ব্যবহার করতে হবে। কেননা স্ক্যাবিস এত বেশি ছোঁয়াচে, এত বেশি কন্টাজিয়াস, যদি পরিবারের একজনের ভিতরে শনাক্ত হয় তাহলে আপনি 100% ধরে নেন বাকি 3 জনের ভিতরেও এই জীবাণুটা প্রবেশ করেছে। হয়তো তখনও চুলকানি শুরু হয় নাই, কিন্তু আজ হোক কাল হোক তার ভিতরেও চুলকানি কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে জীবনে প্রথম যখন কারোর বডিতে, শরীরের স্কিনে স্ক্যাবিসের জীবাণু প্রবেশ করে 1 থেকে 1.5 মাস সময় লাগে তার লক্ষণ প্রকাশ পেতে। তাহলে পরিবারের একজন আক্রান্ত হয়েছে, তার মানে সবার মধ্যে জীবাণুগুলো প্রবেশ করেছে, এত বেশি ছোঁয়াচে যেহেতু, তাহলে বাকিদেরও একটা টাইমে চুলকানি শুরু হয়ে যাবে বা লক্ষণ প্রকাশ হবে। তাহলে অবশ্যই বাকিদেরও চিকিৎসা করতে হবে। এখন যদি একজনের চিকিৎসা আপনি করেন, বাকি 3 জনের চিকিৎসা না করেন, তাহলে একজন আজকে ভালো হয়ে যাবে, কালকে ভালো হয়ে যাবে, পরবর্তীতে বাকিদের যখন আবার লক্ষণ শুরু হয়ে যাবে, তখন তার মাধ্যমে যে ভালো হয়ে গেছে সেও কিন্তু আক্রান্ত হয়ে যাবে। তাহলে পরিবারে থাকা সকল সদস্যের ভিতরে যদি একজন শনাক্ত হয়, বাকিদের ভিতরে তখনও চুলকানি বা লক্ষণ শুরু হয় নাই, তারপরেও পরিবারের প্রত্যেকেই স্ক্যাবিসের চিকিৎসা নিতে হবে। এইটা হচ্ছে একদম ফুল অ্যান্ড ফাইনাল কথা, এর বাইরে কোনো রাস্তা নাই যদি স্ক্যাবিস থেকে আপনি মুক্তি পেতে চান। স্ক্যাবিসের চিকিৎসা খুবই সহজ, খুবই অল্প টাকায় হয়ে যায় যদি আপনি নিয়ম মেনে সেটি ব্যবহার করেন। আরেকটা তথ্য দিতেই হবে আপনাকে, আপনি স্ক্যাবিসের ওষুধ ব্যবহার করেছেন, ব্যবহার করে 8 থেকে 10 ঘন্টা তো ক্রিম বা লোশনগুলো রেখে দিতে হয়। পরের দিন সকালে যখন আপনি গোসল করবেন, আপনার পরিবারের ব্যবহার্য প্রতিটি কাপড় গরম পানি দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে রোদে খুব ভালো করে শুকিয়ে ফেলতে হবে। ব্যবহার্য গত 3 দিন থেকে যে কাপড়গুলো আপনি ব্যবহার করছেন সেগুলো কি? আপনার বালিশের কভার, বেড কভার, আপনার যে আন্ডারগার্মেন্টসগুলো, আপনার টি-শার্ট, কাপড় চোপড়, মানে গত 3 দিন ধরে যে কাপড়গুলো আপনি ব্যবহার করেছেন বা আপনার পরিবার ব্যবহার করেছে, সেগুলো গরম পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটাবেন। দেন খুব ভালো করে সাবান দিয়ে কাচবেন, ওয়াশ করবেন, দেন এটাকে রোদে খুব ভালো করে শুকাবেন। তাহলে একটা পর্ব শেষ, দেন 7 দিন পরে সেই ওষুধটা আবার ব্যবহার করতে হবে, তখন কাপড় চোপড়গুলো আপনি আবারও কেচে দিবেন। যদি এটা না করেন, আপনি স্ক্যাবিস থেকে মুক্তি পাবেন না। আর একটু তথ্য একটু দিয়ে রাখতে চাই, জানিয়ে রাখতে চাই আপনাকে, যে আপনি স্ক্যাবিসের ওষুধ ব্যবহার করেছেন, ব্যবহার করার পরেই পরদিন থেকেই আমরা এক্সপেক্ট করি যে আমাদের যে অসহনীয় চুলকানি সেটা যেন বন্ধ হয়ে যায়। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে স্ক্যাবিসের ওষুধ পরিপূর্ণভাবে নিয়ম মেনে ব্যবহার করার পরেও 1 থেকে 1.5 মাস পর্যন্ত হালকা চুলকানি থাকতে পারে। এটা স্বাভাবিক। ট্রিটমেন্টটা, সিস্টেমটা আসলে এরকমই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। চুলকানি ভালো হয় না, ওষুধ প্রয়োগ করেছেন নিয়ম মেনে, ব্যবহার মানে স্বাস্থ্যবিধি মেনে, কিন্তু তারপরে চুলকানি ভালো হয় না, ভয়ের কিছু নাই। 1 থেকে 1.5 মাস পর্যন্ত হালকা চুলকানি আপনার থাকতে পারে। এক্ষেত্রে আপনার চিকিৎসক অবশ্যই অ্যান্টিহিস্টামিন আপনাকে দিতে পারেন, চুলকানির একটা উপশম হবে। এটা একটা ব্যাপার। এখন আবার অনেক ক্ষেত্রে অনেকে মুখে সেবন করার ওষুধ প্রেসক্রাইব করে থাকেন, সেটাও কিন্তু সেবন করতে হবে। খুবই সহজ, খুবই সহজ। এখন আরেকটু বলে রাখতে চাই, স্ক্যাবিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাংলাদেশের বাজারে যে ওষুধগুলো চলে, প্রায় শতভাগ কার্যকরী, সেটা হচ্ছে পারমেথ্রিন অ্যান্ড ক্লোটামিডের কম্বিনেশনের একটা লোশন এবং প্লেইন পারমেথ্রিনের একটা ক্রিম। লরিক্স ক্রিম বাজারে রয়েছে, লরিক্স প্লাস লোশন বাজারে রয়েছে, আরও কিছু ওষুধ কিন্তু মার্কেটে রয়েছে, ব্র্যান্ড নেম রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে। এই ওষুধগুলো প্রয়োগের ক্ষেত্রে যেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিটি জায়গায় সেই লোশন বা ক্রিমটা মেখে দিতে হবে। এবং এই গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যবহার করতে গিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে 1 ইঞ্চি 1 মিলিমিটার জায়গায় যেন বাদ না থাকে। আর বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই আঙ্গুলের ফাঁকাগুলোতে এবং এই নখের নিচে, শরীরে যে ভাঁজগুলো রয়েছে সেখানে, আপনার যে জেনিটাল এরিয়া রয়েছে সেগুলোর আশেপাশে সব জায়গায় খুব ভালোভাবে মেখে দিতে হবে। কারণ এই ভাঁজযুক্ত জায়গায়, নখের এই যে ফাঁকাগুলোতে এবং এই আঙুলের ফাঁকাগুলোতে, নখের নিচগুলোতে
আপনার যে স্ক্যাবিসের যে জীবাণু রয়েছে পরজীবী সেটা থাকতে খুব বেশি পছন্দ করে। খুব ভালোভাবে মেখে দিতে হবে। এটা কিন্তু ভুল করা যাবে না। এই যে ওষুধ মেখে দিলেন সেটা 8 থেকে 14 ঘন্টা গাইডলাইন অনুযায়ী আপনার বডিতে রাখতে, অন্তত 8 ঘন্টা টানা রাখতেই হবে। এখানে আরেকটা ভুল হয় আমাদের, সেটা হচ্ছে ধরেন আমি অ্যাটলিস্ট 8 ঘন্টা বা 10 ঘন্টা রাখতে গিয়ে রাতে প্রয়োগ করলাম, সকালে গোসল করে ফেলবো। হয়তো ধরেন রাত 10টায় আমি দিলাম, বা 3টা 4টা অনেকে ওটা তাহাজ্জুদ পড়ে, অনেকে ঈশা নামাজটা একটু লেট করে পড়ে, অনেকে মানে তার ওয়াশরুমে ইউজ করার প্রয়োজন পড়তে পারে, উজু করার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু সেই হাত বা বিশেষ জায়গাগুলো 8 ঘন্টা পূর্ণ হওয়ার আগে কিন্তু ধুয়ে যেতে পারে। এই যে ধুয়ে গেল, রুমে ঢুকে সাথে সাথে সেই যে জায়গাগুলো যেগুলো ধুয়ে গিয়েছে, ওয়াশ আউট হয়ে গিয়েছে 8 ঘন্টার আগে, সেখানে সাথে সাথে সেটা প্রয়োগ করে দিতে হবে। সেটা যদি না করেন তাহলে কিন্তু স্ক্যাবিস থেকে আপনি মুক্তি পাবেন না। কারণ হচ্ছে স্ক্যাবিসের সেই জীবাণুকে আপনি যদি ধ্বংস করতে চান, ধ্বংস করতে চাইলে অ্যাটলিস্ট 8 ঘন্টা টানা 8 ঘন্টা সেই জীবাণুর সংস্পর্শে এই ওষুধটা লাগিয়ে রাখতে হবে। তাহলে এটাও কিন্তু একটা ব্যাপার, এটাও মাথায় রাখতে হবে। সব কিছু মেনেছেন, কিন্তু আপনার পরিবারের কোনো একটা সদস্য বাইরে স্কুলে যায় বা ডে কেয়ারে থাকে, মাদ্রাসায় যায়, অফিস আদালতে যায় বা দোকানে গিয়ে বসে, সেখানে এমন কারোর স্ক্যাবিস রয়েছে যার সরাসরি সংস্পর্শে সে আসে, তাহলেও কিন্তু সে আবার যখন বাসায় আসবে তার স্ক্যাবিস কিন্তু আবার স্ক্যাবিসের জীবন তার বডিতে আবার প্রবেশ করবে। তাহলে সে আবার কিন্তু সেই পরিবার তাহলে কিন্তু স্ক্যাবিস থেকে অনেক মুক্তি পাবে না। এটাও মাথায় রাখতে হবে পরিবারের সদস্যগুলো কোথায় যাতে কার সাথে মিশতেছে এবং সেখানে কারোর স্ক্যাবিস রয়েছে কিনা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর স্ক্যাবিসের কোনো ভ্যাকসিন নেই যে স্ক্যাবিস একবার হয়ে গেল, ভ্যাকসিন দেওয়া ছিল, পরে ভ্যাকসিন দিলাম আর হলো না, বিষয়টা এমন না। বা স্ক্যাবিস একবার হয়েছে, বডিতে অ্যান্টিবডি তৈরি হয়েছে, পরবর্তীতে আবার স্ক্যাবিসে সে আক্রান্ত হবে না, এটা এইরকম ভাবা যাবে না। কারণ স্ক্যাবিস বারবারই আক্রান্ত হতে পারে। আপনার স্ক্যাবিস যদি দীর্ঘদিন আনট্রিটেড অবস্থায় থাকে, এটা কিডনির ক্ষতি হতে পারে, কিডনি বিকল হতে পারে, কিডনি ফেল করতে পারে। পরবর্তী স্টেপ তো আসলে আপনি বুঝতেই পারছেন যে বিভিন্ন কি মারাও যেতে পারে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, স্ক্যাবিসের চুলকানিকে একদমই অবহেলা করা যাবে না। আপনার চুলকানি হয়েছে মানে যে স্ক্যাবিস হয়েছে বিষয়টা কিন্তু একদমই না। ত্বকের উপরে অনেক ডিজিজ হয় যেখানে চুলকানি খুব কমন। তাহলে আমরা সাধারণ মানুষ কীভাবে বুঝবো যে এই চুলকানিটা স্ক্যাবিসের চুলকানি? চিকিৎসকগণ যেভাবে বলে থাকে বা বিভিন্ন ধরনের মেডিকেল জার্নাল বা বই পুস্তকে যেভাবে বলা আছে, আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাই। জেল চুলকানি রাত বাড়ার সাথে সাথে ভয়ঙ্কর লেভেলের বাড়তে শুরু করবে, সেটা হচ্ছে স্ক্যাবিসের চুলকানি। তাহলে অন্য স্কিন ডিজিজের কারণে যদি সেখানে চুলকানি থাকে, সেটা কিন্তু রাতে বাড়বে না, সারাদিন কম বেশি যে একটা লেভেলেই চুলকানি থাকবে। বাট স্ক্যাবিস হলে চুলকানিটা সারাদিন কম বেশি থাকবে, রাত যখন হতে শুরু করবে এটা ভয়ঙ্কর লেভেলের বাড়তে শুরু করবে। তাহলে আমি সাধারণ মানুষ এই ব্যাপারটা দেখে বুঝে ফেলতে পারি যে এটাই চুলকানি, স্ক্যাবিসের চুলকানি, বা আমি স্ক্যাবিসে আক্রান্ত হয়েছি। আরও কিছু লক্ষণ রয়েছে, এগুলো অলরেডি ইতিমধ্যে অনেকেই জানেন। তাহলে চুলকানি হলেই অবহেলা করবেন না। আপনি পরামর্শ একটাই, একজন চর্ম বিশেষজ্ঞ খুঁজে বের করে চিকিৎসা নেবেন। পাচ্ছেন না, অ্যাভেল করতে পারছেন না, যেতে চাচ্ছেন না, অন্তত একজন এমবিবিএস চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন, ব্যবহার করবেন। আপনি খুব সহজেই ত্বকের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। পুষে রাখবেন না, আনট্রিটেড রাখবেন না। দীর্ঘদিন আনট্রিটেড রাখলে ত্বকের ক্ষতি, শরীরের ক্ষতি, পরবর্তীতে ট্রিটমেন্ট কস্টটা অনেকটা বেড়ে যায়। তো আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই যে স্কিন ডিজিজ হলে মানুষ মারা যায় না, এটা অনেক সময় আমরা এটা মানতে চাই, বুঝতে চাই যে এটা তো এমন কিছু না, এটা লাইফ থ্রেটেনিং না। কিন্তু লাইফ থ্রেটেনিং না হলেও এটা আপনাকে বড় ধরনের ক্ষতির মধ্যে ফেলে দিতে পারে। বাসায় এমন কিছু কাপড় থাকে যেগুলো আসলে ঢাকা শহরে বড় পাতিলের ভিতরে প্রবেশ করিয়ে সেটা আপনার গরম করে ফুটিয়ে সিদ্ধ করে বা আপনার শুকানো সম্ভব না। সেক্ষেত্রে গাইডলাইন আছে, ডাব্লিউএইচওর সিরিজের গাইডলাইন অনুযায়ী সেই ভারী কাপড়গুলো, কম্বলগুলোকে যেটা করতে হবে, বড় একটা প্লাস্টিকের পলির ভিতরে ঢুকিয়ে মুখটা খুব ভালোভাবে শক্ত করে বেঁধে বাসার এক কোনায় টানা 72 ঘন্টার জন্য যদি রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা জীবাণুমুক্ত হয়ে যাবে। কারণ হচ্ছে মানুষের স্কিনের বাইরে এই যে স্ক্যাবিসের জীবাণু, যেটাকে সার্কোপ্টেরা স্ক্যাবি বলা হয়, সেটা মাত্র 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই সেই যে কাপড়গুলো ওয়াশ করা সম্ভব না গরম পানি দিয়ে, সেই কাপড়গুলোকে একটা বড় পলিথিনের ভিতরে ঢুকিয়ে খুব ভালোভাবে টাইট করে মুখটা বেঁধে যদি 72 ঘন্টার জন্য কোথাও
রেখে দেওয়া হয় বাসার কোনো একটা জায়গায়, তাহলে কিন্তু সেটা জীবাণুমুক্ত হয়ে যায়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর দামি কাপড় হোক, যেটাই হোক, স্ক্যাবিস থেকে মুক্তি পেতে চাইলে এটা গুরুত্বপূর্ণ। দামি কাপড়গুলোর ক্ষেত্রে আরেকটা যেটা হতে পারে, একটু আগে যেটা বললাম, একদম বায়ুরোধী একটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে 72 ঘন্টা জন্য যদি রেখে দেওয়া হয়, সেটাও কিন্তু জীবাণুমুক্ত অবশ্যই হবে। এটা একটা ব্যাপার। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি মিস করেছি, সেটা হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে পারমেথ্রিন ক্রিম বা পারমেথ্রিন বা ক্লোটামিটনের যে লোশনটা, সেটা হচ্ছে আসলে অ্যাডাল্টদের ক্ষেত্রে মুখে এবং মাথায় দিতে মানা করা হয় গাইডলাইনগুলোতে, দেওয়ার প্রয়োজন হয় না। বাট ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু গাইডলাইনে বলা আছে বা এটা মানতে হবে, ফেসে ব্যবহার করতে হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা ইস্যু হচ্ছে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় যে গাইডলাইনগুলোতে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে অ্যাপ্লাই করার জন্য। আসলে বাংলাদেশে তো ওইভাবে এখনো প্র্যাকটিসটা হয় নাই বা পরিকাঠামো এভাবে ডেভেলপ হয় নাই। বাচ্চাদের ক্ষেত্রে পারমেথ্রিন ক্রিমটা মুখে কিন্তু দিতে হবে, এটা কিন্তু প্রয়োগ করতে হবে। বড়দের ক্ষেত্রে এটা কোনো দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন প্রশ্ন হইতে পারে যে মুখে যদি দেওয়া হয় বা হাতে বাচ্চাদের দিলে, বাচ্চারা তো হাত মানে মুখে মুখে দেয়, সেক্ষেত্রে তো ওষুধটা মুখে চলে যেতে পারে। বেটার হয় বাচ্চারা তো রাতে ঘুমায়, ঘুমানোর সময় দিয়ে যদি ঘুম পাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমরা বলতেই পারি, অনুমান করতেই পারি যে তার মুখে হাতের মাধ্যমে মুখে চলে যাওয়াটা তখন অনেকটা চান্সটা অনেক কমে যেতে পারে। আরও কিছু ব্যাপার রয়েছে। আন্ডারগার্মেন্টসগুলো যদি সম্ভব হয়, যদি সম্ভব না, রোদে তো ভালোভাবে শুকাতে হবে, এটা কিছুদিন পর ইস্ত্রি করা উচিত। অধিক হিটে এটাকে ইস্ত্রি করা উচিত। আর অনেক সময় যে এই আন্ডারগার্মেন্টসগুলো একের অধিক রাখা উচিত। নর্মালি প্রতিদিনই তো আসলে এটা কেচে দিতে হয়, দেওয়া উচিত, কিন্তু অনেকের ক্ষেত্রেই বাংলাদেশে এই প্র্যাকটিসটা স্টিল আমাদের ভেতরে এখনও ডেভেলপড হয়নি। কিন্তু এটা একের অধিক থাকা উচিত। প্রতিদিনই পরিষ্কার রোদে শুকানো পরিষ্কার করা উচিত। ঢাকা শহরে আসলে সূর্যের আলো অ্যাভেল করা সব বাসাতেই সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু আমরা ঘরের ভেতরে যদি শুকাই, সে শুকানোর পরে যদি আমরা সেটা আয়রন করি, ইস্ত্রি করি, তাহলে কিন্তু আমাদের পারপাসটা সার্ভ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বাংলাদেশের মার্কেটে আরেকটা স্ক্যাবিসের ওষুধ চলে আসছে, সেটা স্পাইনোসেট 0.9% টপিক্যাল সাসপেনশন। গাইডলাইন অনুযায়ী এটা মাত্র একবার ব্যবহার করতে হয়, এটা মাত্র একবার ব্যবহার করতে হয়। চিকিৎসক চাইলে তীব্রতা অনুযায়ী, রোগের সিভিয়ারিটি অনুযায়ী সেটা 7 দিন পরে তিনি আবারও দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক না কেন, একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী মেনেই ব্যবহার করতে হবে। আরেকটা যেটা হয়, এই স্ক্যাবিসটা লম্বা সময় ধরে থাকলে এটা সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায়, সেখানে ব্যাকটেরিয়া গ্রো করে। আগে চিকিৎসকগণ মানে যেটা করেন, নর্মালি যেটা করে থাকেন, আপনার যে ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশনটা কিন্তু আগে কন্ট্রোল করা হয় একটা উপযুক্ত অ্যান্টিবায়োটিক দিয়ে। যখন ইনফেকশনটা আমার কন্ট্রোলে চলে আসে, তারপরে কিন্তু স্ক্যাবিসের ওষুধগুলো প্রয়োগ করতে বলা হয় বা প্রয়োগ করে থাকেন। তো অনেকেই আমরা মনে করি, আমরা তো এখন ChatGPT যুগে, আমরা প্রেসক্রিপশনটা ছবি তুলে একটা প্রম্পট দিয়ে বলে দেই যে স্ক্যাবিসের জন্য আমাকে ওষুধগুলো দেওয়া হয়েছিল, ঠিক আছে কিনা। ChatGPT তো আপনাকে বলে দেয় না এখানে কোনো স্ক্যাবিসের কোনো ওষুধ নাই। তখন কিন্তু আমরা কিন্তু চিন্তা করি, বাবা আমি এত টাকা দিয়ে ডাক্তার দেখালাম, এত সময় ওয়েট করে ডাক্তার দেখালাম, এত কষ্ট করে নদী পার হয়ে সাপ গিয়ে ডাক্তার দেখালাম, আমার স্ক্যাবিস হয়েছে, আমাকে কিন্তু স্ক্যাবিসের ওষুধ দেয়, অযথা আমাকে অ্যান্টিবায়োটিক ধরে দেওয়া হয়েছে। সেখানে আপনার জন্য একটু বলা নিয়ম হচ্ছে যে আপনি স্ক্যাবিসের সাথে যদি এটা ইনফেকশন হয়ে যায়, ইনফেক্টেড স্ক্যাবিস যেটাকে বলা হয়, প্রথমে আগে আপনার ইনফেকশনে কন্ট্রোল করতে হবে ব্যাকটেরিয়া দিয়ে যেটা হয়েছে, তারপরে স্ক্যাবিসের ওষুধ দিতে হবে। তাহলে ভয়ের কিছু নাই, আটকে ওঠার কিছু নাই। এটাই সিস্টেম, এটাই ট্রিটমেন্ট অপশন। আমরা সাধারণ মানুষরা অনেক বেশি বুঝি বলেই দোকানে যাই, স্টেরয়েড ব্যবহার করি, যা তা অবস্থা করে ফেলে আমাদের ত্বকের। পরবর্তীতে ভোগান্তি আমাদের অনেক বেশি। একজন বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে আমি বলি যে একজন স্কিন স্পেশালিস্ট, যাদেরকে ডার্মাটোলজিস্ট বলা হয়, ওনারা যদি আপনার ত্বক বা আপনার ডিজিজ আক্রান্ত স্থান দেখে কোনো প্রেসক্রিপশন করে দেন, আপনি দয়া করে সেটাই ফলো করেন। যদি কোনো ওষুধ ব্যবহার বন্ধ করতে চান, তার পরামর্শ নিয়েই করতে হবে, কিন্তু নিজের মতন করে ডোজ বাড়ানো যাবে না, কমানো যাবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর ওষুধগুলো যখন আপনি কিনবেন দোকান থেকে, তখন
মাত্রাটা দেখে নেবেন। আমরা সাধারণ মানুষ ওষুধের পাওয়ার এটা খুব মানে কত পাওয়ারের এটা খুব ভালো বুঝি। যেমন আমি আপনাকে বলি যে ধরেন আপনাকে একটা XYZ ক্রিম প্রেসক্রাইব করে দিয়েছেন, সেটার জেনারিক হচ্ছে 0.2%। সেই ওষুধটার 0.5%, 0.10% বা 10% থাকতে পারে। তাহলে আমাকে যেটা প্রেসক্রাইব করে দিয়েছেন 0.2%, আমাকে যখন দোকানে সেই ওষুধটা দেবে আমি মিলিয়ে নেব যে আমাকে যে ক্রিম দিয়েছে আমি ক্রিম নিয়েছি কিনা, আমাকে ট্যাবলেট দিয়েছে ট্যাবলেট নিয়েছি কিনা, আমাকে যে মাত্রাটা দিয়েছে যে পাওয়ারের দিয়েছে সেই পাওয়ারটা আমি নিয়েছি কিনা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পাশাপাশি আমরা অনেক সময় যেটা হয় যে ওষুধ কিনতে গেলাম ভুল করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আমাদের দিয়ে ফেলতে পারে বা ইন্টেনশনালিও দিয়ে ফেলতে পারে। তবে আমার ধারণা যে এই সংখ্যাটা খুব কম, বাংলাদেশে খুবই নগণ্য, বাট ভুল করে হতে পারে। দোকানে তো আসলে হাজার হাজার রকমের ওষুধ থাকে, কোনটা আসলে এক্সপায়ার্ড হয়ে গেছে ওইভাবে তো রিয়েল টাইম মনিটরিং করা প্র্যাকটিক্যালি পসিবল না, মানে ছুটে যেতে পারে। কিন্তু আপনার দায়িত্ববোধের জায়গা থেকে আপনি যে ওষুধটা আপনি কিনছেন আপনার পরিবারের জন্য বা আপনার নিজের জন্য, সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে কিনা সেটা দেখে নেবেন। আপনাকে চিকিৎসক যেটা প্রেসক্রাইব করে দিয়েছে সেটা আপনি নিচ্ছেন কিনা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই স্ক্যাবিসের চিকিৎসা করতে গিয়ে বাংলাদেশের মানুষ আরেকটা কমন কনফিউশনে ভোগে যে যখন চিকিৎসক লিখে দেয় একবার ব্যবহার করতে হবে 7 দিন পর আবার, সে চিন্তাই করতে পারে না যে স্ক্যাবিসের চিকিৎসা এতটা সহজ। মানে আজকে আমি লোশন বা ক্রিমটা গায়ে মাখলাম, 7 দিন পরে আবার মাখবো, এই 7 দিনের মধ্যে যে গ্যাপ অনেক আমার কাছে এরকম, আমি তো মনে করি যে আপনাকে মানে এত বেশি প্রশ্নটা আমার কাছে এসছে বা আমি ফেস করেছি আত্মীয় স্বজন বলেন, বন্ধুমহল বলেন বা আশেপাশে মানুষের কাছ থেকে, যে এই 7 দিন কী করব। তাহলে আপনাদের জন্য এই কনফিউশনটা দূর করতে চাই, ট্রিটমেন্টটা এতই সহজ। আজকে প্রথম ব্যবহার করব, 7 দিন পরে আবার ব্যবহার করব। তবে এখানে আরেকটু বলে নেওয়া ভালো, কিছু কিছু ক্ষেত্রে আপনার বিশেষজ্ঞ চিকিৎসক আপনার স্ক্যাবিস বা স্ক্যাবিসের যে ইন্টেন্সিটির তীব্রতা বা সিভিয়ারিটির উপর ভিত্তি করে এইটা একের অধিক মানে সময় দিতে পারে। ধরেন টানা 3 দিন দিতে পারে, সেটা উনি ডিসিশন নিয়ে দিতেই পারেন, অসুবিধা নাই। সেটাও কিন্তু আমাদের ফলো করতে হবে। বাংলাদেশের মার্কেটে আরেকটা ওষুধ রয়েছে যেটা টপিক্যাল সলিউশন হিসেবে পাওয়া যায়, সেটা কিন্তু টানা 3 দিন দিতে বলা হয়। সেটা কিন্তু টানা 3 দিনই দিতে হবে। আবার এই ওষুধগুলো কিছু ব্যবহার করতে গেলে অনেকের ক্ষেত্রে জ্বালাপোড়া হইতে পারে। খুব স্বাভাবিক, এটা হতেই পারে। আপনার ক্ষত জায়গাতে যদি নর্মাল মিনারেল ওয়াটারও আপনি দেন সেখানেও কিন্তু জ্বালাপোড়া হতে পারে, ভয়ের কিছু নাই। তবে হ্যাঁ, অতিরিক্ত যদি জ্বালাপোড়া করে সেক্ষেত্রে আপনার চিকিৎসককে রিপোর্ট করবেন, তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, ব্যবস্থা নেবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন এই তথ্যগুলো আপনার জন্য উপকারী, তাহলে আমরা ধরে নিতে পারি যে আরও 10টা মানুষের জন্য এটা উপকারী হতে পারে। তাই যদি আপনি মনে করেন এটা শেয়ার করার মতো, শেয়ার করতে পারেন, যাতে আপনি আর আমি মিলে অনেকগুলো মানুষকে সচেতন করতে পারি।